ভূ রাজনীতিতে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, এই সকল বিষয়গুলি আপনাদের সামনে কম্প্রিহেন্সিভ বা উপলব্ধিসূচকভাবে তুলে ধরার জন্য ভূ রাজনীতি এবং সমসাময়িক বিষয়ক অনুষ্ঠান দ্য জিওপলিটিক্যাল শো চেস বোর্ডে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছে আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার। বাংলাদেশ এবং ভূ রাজনীতিতে ঘটে যাওয়া বিভিন্ন আলোচনা অর্থাৎ ভূ রাজনৈতিক ঘটনা আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং এক্সপার্ট অপিনিয়ন বা বিশিষ্টজনের মতামত দিয়ে একটা কম্প্রিহেন্সিভ আলোচনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের শোটি মূলত গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আমরা সকলে কিছু না কিছু শিখে যেতে পারবো। আমাদের আজকের টপিক মিয়ানমারের চীন এবং রাখাইন প্রদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং বাংলাদেশের উপরের প্রভাব। তবে চলুন মূল বক্তব্যে যাওয়ার আগে এ বিষয়ে ছোট্ট একটা ভিডিও দেখে আসি আমরা। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আজ আমার সাথে স্টুডিওতে আছেন ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি। তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষক। স্যার, আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে স্বাগত। স্যার, আসলে এই যে চীন বা শিন স্টেট এবং রাখাইন স্টেট, এই দুটো স্টেট তো আমাদের মানে বাংলাদেশের বর্ডারের সাথে খুবই কন্টিগিউয়াস। হ্যাঁ, এই দুটো স্টেট সম্পর্কে আমাদেরকে যদি একটু সাধারণ জনগণ বোঝার মতো যদি কিছু বলতেন। আমি আপনার এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে সাধারণভাবে দু একটা বিষয় হয়তো বললে এই পুরো ব্যাপারটা হয়তো পরিষ্কার হতে পারে। আমাদের ভারত উপমহাদেশ এবং বার্মা বা মায়ানমার একসময় কিন্তু ব্রিটিশদের অন্তর্ভুক্ত ছিল এবং ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশকে যখন বিভিন্ন ভাগে ভাগ করে তখন একটা সময় বেঙ্গল প্রেসিডেন্সির পরে এই আমাদের বার্মা প্রেসিডেন্সিকে তারা 1937 সাল থেকে নিয়েছে। এর আগে তারা 1824 থেকে শুরু করে 1885 সাল পর্যন্ত বিভিন্নভাবে তারা দখল করেছে এবং উপনিবেশ হিসাবে যখন তারা দখল করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানকে যেভাবে একটা কলোনিয়াল সিস্টেমের ভিতরে যেভাবে করা যায়, এলাকা ভাগ করা, একটা অপরের সঙ্গে নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভিতরে সংঘাত সৃষ্টি করা, এই বিষয়গুলো তারা ওখানে সৃষ্টি করেছে। সো আমরা এখন ভারত উপমহাদেশে যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটারই একটা প্রতিফলন হলো বার্মা বা মায়ানমার। এখানে একটা জিনিস একটু বলে রাখি যে ভারত উপমহাদেশে ভারত এবং পাকিস্তান কিন্তু ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়ে 1947 সালে আমাদেরকে প্রথম এটা ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয়, কিন্তু মায়ানমারকে কিন্তু সরাসরি স্বাধীনতা দেওয়া হয় 1948 সালে। আর এ ধরনের আলোচনার জন্য আপনাকে মনে রাখতে হবে যে ভৌগোলিক বাস্তবতা অর্থাৎ যে ফিজিক্যাল কনফিগারেশন আছে যে দেশগুলোর অঞ্চলের, সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। এটার সঙ্গে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, যেটা আমি বললাম ঔপনিবেশিক ব্যাপারটা কিভাবে এই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ধর্মীয় ব্যবস্থাকে পরিবর্ধন করেছে। তৃতীয়ত হলো সম্পদ। এই দেশগুলোতে কি আছে এটার উপর নির্ভর করবে সে এলাকার রাজনীতি, ভূ রাজনীতি এবং অন্যান্য অ্যাক্টিভিটিস। তো আমি মনে করি যে এই বিষয়গুলো যদি আমরা সামগ্রিকভাবে না নেই তাহলে আমরা কোনো জিনিসগুলো আলোচনা করতে পারবো না। এই জন্য ব্যাকগ্রাউন্ড নলেজ হিসেবে আমাদের সবারই এই বিষয়গুলো জানা দরকার। তাহলে শুধুমাত্র আমরা যে এই যে ঘটনাগুলো ঘটছে এটা একটা রিলেশনস আমরা করতে পারবো এবং আপনি বুঝতেই পারবেন, যেহেতু আপনি ব্যক্তিগতভাবে বললেন আপনি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, সুতরাং
আপনি কিন্তু ইট ইজ জাস্ট লাইক ইট ইস এন সায়েন্স, অ্যাট টাইমস ইটস এন সায়েন্স। সো এই সায়েন্সটা আপনি কিন্তু বের করতে পারবেন এন্ড অফ দ্য ডে। সো এটা নিয়ে আপনি দুটো জিনিস জানতে চেয়েছেন, একটা হলো চীন প্রদেশ এবং আরাকান আরাকান প্রদেশ। সম্পর্কে, স্টেট সম্পর্কে। জি স্যার। প্র্যাকটিক্যালি আমাদের মায়ানমার যে বর্তমানে যে দেশটা আছে, এই দেশটাতে এই স্টেটটাকে ভাগ করা হয়েছে আপনাকে মাইনরিটির ওপরে, অর্থাৎ মেজরিটি লোক ওদের দেশে হলো বর্মন বা বামান। বামার। জি স্যার। এই বামাররা সাধারণত প্লেনল্যান্ডে, যারা কিনা সেন্ট্রাল মায়ানমারে থাকে। সুতরাং ওরা পাহাড়ি এলাকা যেটা আছে মায়ানমারে, সে পাহাড়ি এলাকা যদি আমি ধরি, তাহলে উত্তরে পাহাড়ি এলাকা আছে, পূর্বে পাহাড়ি এলাকা আছে এবং পশ্চিমে পাহাড়ি এলাকা আছে, মাঝখানে সমতল, কম্পারেটিভলি সমতল ভূমি, এবং দক্ষিণে তো আপনার চলে এসছে হলো বঙ্গোপসাগর। তো এই যে ইয়েরা আছে, এটার মেজর জাতিগোষ্ঠী যদি আমি ধরি, তাহলে হলো বামার। এরা কিন্তু সেন্ট্রালি থাকে এবং এরা এই দেশের প্রায় 68 to 70% লোক। তাহলে 30% লোক এরা হলো অন্য যে স্টেটের কথা আমি বললাম, এই 7টা স্টেট আছে, এই 7টা স্টেটের ভিতরে আছে। এবং ওই দেশের একটা ইন্টারেস্টিং জিনিস হলো 135টা 135টা এথনিক মাইনরিটিস আছে। এথনিক মাইনরিটি আছে। এই এথনিক মাইনরিটির দিকে এই 135গুলোকে এই 7টার ভিতরে তারা প্লেস করেছে। আর মেজর যারা এই বামার, তাদেরকে আপনার সেন্ট্রাল, হ্যাঁ, ওরা মেস্টলি সেন্ট্রাল। এবং সেখানে আপনার বিভিন্ন ওদেরকে ওটা রিজিয়ন বা ডিভিশন এলাকার ভিতরে ভাগ করেছে। তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক ভাগগুলো, এগুলো কিন্তু ঐতিহাসিকভাবে আসছে ব্রিটিশদের দ্বারা, ব্রিটিশরা করে দিয়েছে। সো ব্রিটিশরা তাদের ঔপনিবেশিক স্বার্থকে রক্ষার জন্য এবং উপনিবেশটাকে কন্টিনিউ করার জন্য কিন্তু এই স্ট্রাকচারটা করেছে। তো এখন আসা যাক হলো প্রথমে চীন প্রদেশে, স্টেটে। এই চীন স্টেট যদি আমি আপনাকে প্র্যাকটিক্যালি বলি, এটা হলো এদের উত্তরে, সরি আমি উত্তরে নয়, এটা হলো ওদের পশ্চিম অঞ্চলে। এবং এই পশ্চিম অঞ্চলের যে স্টেটটা আছে, আপনি যদি দেখেন ম্যাপে, তাহলে আপনি দেখবেন এটা হলো, আমি আপনাদেরকে বলছিলাম যে বিভিন্ন ডিভিশন আছে। সো এটার বর্ডার, পশ্চিমের বর্ডারে সাগিয়াং ডিভিশন, মাগুয়ে ডিভিশন, এটা ইস্টে। আর রাখাইন যে স্টেট আছে, যেটা আমরা পরবর্তী আলোচনা করব, এটা দক্ষিণে। দক্ষিণ পশ্চিমে হলো পার্বত্য চট্টগ্রাম, আমাদের দেশের পার্বত্য চট্টগ্রামের, এবং সেখানে খাগড়াছড়ি এলাকাটা আপনি পাবেন। পশ্চিম এবং উত্তরে ভারতের মিজোরাম এবং মণিপুর। এই তার মানে আমরা স্ট্রেটওয়ে দেখছি যে এর লোকেশন অনুযায়ী আমরা দুটো দেশ এবং আভ্যন্তরীণভাবে কিছু অঞ্চলের সঙ্গে ওদের সংযোগ আছে। এই এলাকাটা হলো সবচেয়ে আপনার দুর্বল এলাকা, অনুন্নত এলাকা, গরিব এলাকা, এবং প্রায় 58% মিয়ানমারের দারিদ্রতা এই এলাকার আছে। এখানে চীন স্টেটের কথাই বলছি, আমি চীন স্টেটের কথা বলছি। এবং প্রায় 53 ধরনের ভাষাভাষী এই মাইনরিটি গ্রুপ এখানে থাকে। দেন ঐতিহাসিকভাবে ব্রিটিশরা আসার আগে এটা বিভিন্ন নগর রাষ্ট্রে বা ছোট ছোট এলাকায় এরা বিভক্ত ছিল। আমি আপনাকে সবসময় বলেছি যে পাহাড়েরা পাহাড়ে থাকে, এই যে ছোট ছোট গ্রুপ। আর এর ভিতরে যারা একটু সমতলের সঙ্গে সংশ্লিষ্ট, তারা এই নদী আছে, এই নদীর আশেপাশে তাদের অবস্থান থাকে। এবং এই এলাকার লোকগুলো আপনার এসছে হলো
আমাদের যে বড় চীন বা গণচীন, যদি এটা স্টেট বা ওই এলাকা থেকে প্রায় 1200 খ্রিস্টাব্দের দিকে এরা এসছে আর কি। তো তার অর্থ হলো যে এই এলাকাটা মোস্টলি আনহেবিটেড ছিল, পাহাড়ি এলাকা। ওই দিক থেকে এসে লোকগুলো এখানে তাদের জীবনযাপনের বন্দোবস্ত করেছে। স্যার এই প্রসঙ্গে যদি স্যার আপনাকে একটা কোয়েশ্চেন করি, সেটা সরি টু ইন্টারজেক্ট স্যার, আমরা তো মানে এই রিসেন্টলি যে আমাদের নতুন করে যে রোহিঙ্গা ইনফ্লাক্সটা হলো না স্যার, এটা নিয়ে যে কথা হচ্ছে যে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা নতুন করে ঢুকেছে স্যার। এই যে চীন এবং যে আমরা তো মোটামুটি আরাকান আর্মি সম্পর্কে আমাদের মানুষের মোটামুটি ধারণা আছে স্যার। এই চীন প্রদেশ যেটা আছে, এই চীন প্রদেশে স্যার এথনিক আর্মড অর্গানাইজেশন এদের কনসেন্ট্রেশন কেমন? একটা জিনিস আপনাদেরকে মনে করতে হবে যে ব্যাকগ্রাউন্ড ইতিহাস, এই এলাকাটাতে কুকি, চীন এবং মিজো এরা সবাই কিন্তু মনে করে যে এরা একই ইথনিক গ্রুপের ছোট ছোট ভাগ। সো এই লোকগুলো ভারতে আছে, মণিপুর এবং মিজোরাম রাজ্যে। এই লোকগুলো চীন প্রদেশে আছে এবং একই সাথে পার্শ্ববর্তী পূর্বে 3 থেকে 4টা যে ডিভিশন আছে, সে ডিভিশনের ভিতরে এরা আছে বা রিজিয়নের ভিতরে আছে। তো ওরা দুইভাবে জিনিসগুলোকে সশস্ত্র সংগ্রাম বা এই যে আপনি গ্রুপের কথা বলেছেন যারা কাজ করছে, এরা এই এলাকায় সবসময় সাহিত্য শাসন চেয়েছে, অধিকার বেশি চেয়েছে। সেজন্য 1948 সালের পর থেকে যখন স্বাধীন হয়েছে তারপর থেকেই তারা অসন্তুষ্ট, কারণ দরিদ্র এলাকা, সেখানে সেন্টার থেকে কম সাহায্য যায়, খুব স্বাভাবিকভাবে ডিসস্যাটিসফ্যাকশন লেভেল। একই ডিসস্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু ইন্ডিয়াতে 7 সিস্টারে একই জিনিস। তো এবং এই লোকগুলো ইন্ডিয়া, বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং মায়ানমারের এই এলাকাগুলোতে যখন এগুলো হয়েছে, তারা মনে করেছে আমরা একই এলাকার লোক, একই নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, সুতরাং আমাদেরকে সবাইকে একত্রিত যুদ্ধ করতে হবে, অধিকার আদায় করতে হবে। তার ভিতরে সাব ক্ল্যান, সাব গ্রুপ আছে। তো এখানে আপনার যে মেইন গ্রুপটা ওখানে কাজ করেছে সশস্ত্র বাহিনীর, হ্যাঁ, সেটা হলো মোস্টলি এখন যেগুলো কাজ করছে, হ্যাঁ, সেখানে আপনার আছে হলো চীন ন্যাশনাল আর্মি এবং ওদের সঙ্গে এই যে 2021 সালে যখন ইউনিটি গভর্নমেন্ট বা বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করলো, তখন ওখানে আরেকটা গ্রুপের উদ্ভব হয়, সাপোর্টেড বাই দেম। এবং এই দুটো গ্রুপই এখন এই এলাকায় ডমিনেন্স করেছে। এবং 3 ব্রাদারহুড অ্যালায়েন্স যখন এখানে 2023 সালের অক্টোবর থেকে বা নভেম্বর থেকে ওরা অপারেশন শুরু করলো 10-27, এই এলাকা থেকে কিন্তু আপনার এটাকে বলা হয় যে মায়ানমার জান্তার যে সামরিক শক্তি, এই সামরিক শক্তিকে ওরা প্রায় কিন্তু যৌথভাবে অপারেট করে এরা দখল করে নিয়েছে। এবং শুধুমাত্র ওরা সীমিত পর্যায়ে মায়ানমার আর্মি এখন ওটার রাজধানী এবং কিছু শহরগুলোতে তাদের অবস্থান রেখেছে। আর এখানে একটা জিনিস ইন্টারেস্টিং হলো যে এই ইথনিক গ্রুপগুলোকে কিন্তু একে অপরের সঙ্গে সমঝোতা হয়, আবার ঝগড়া করে। তাদের তো একটা মানে ব্রাদারহুড অ্যালায়েন্সের মতো আছে। এবং এখন এই যে চীন ন্যাশনাল আর্মি এবং ইন্ডিপেন্ডেন্স আর্মি, যে দুটো আর্মি যে যুদ্ধ করলো, যারা আগে ছিল এবং পরবর্তী আসলো, এদের ভিতরে ঝগড়ায় বিবাদ শুরু হয়ে গেছে। এবং ঝগড়ায় বিবাদ শুরু হওয়ার কারণে ইভেন এটাকে বলা হয় ফ্যাট্রিসাইডাল ওয়ারফেয়ার বা ভ্রাতৃপ্রতিম দুটো গ্রুপের ভিতরে মারামারি শুরু করেছে। এবং আপনি সবসময় মনে রাখতে হবে যে মায়ানমার সেন্ট্রাল কন্ট্রোল যেটা রেঙ্গুন থেকে যেটা হয়, সেটা কিন্তু অনেক দূরে, ওরা কিন্তু এই নিয়ন্ত্রণটা করতে পারে না। সুতরাং স্থানীয় যে প্রশাসন আছে, স্থানীয় যে অ্যাডমিনিস্ট্রেশন আছে,
সেটাই কিন্তু তারা নিয়ন্ত্রণ করে। তো এই সময় এই সংঘাতের কারণে এই এলাকাতে একটা নিজেদের ভিতরে এখন গণ্ডগোল শুরু হয়ে গেছে। তো এবং এটার অ্যাডভান্টেজ সবসময় মায়ানমার জানতা নিচ্ছে বা নিবে। অফকোর্স স্যার। স্যার আমি এটা পড়েছিলাম যেখানে বলা হচ্ছিল যে চীনল্যান্ড আপনার ডিফেন্স ফোর্স যেটা আছে তাদেরকে নাকি আরাকান আর্মি ট্রেনিং দিয়েছিল ইনিশিয়াল পিরিয়ডে। তো অনেকে মানে অনেক পাবলিকেশন বলে যে আরাকান আর্মি এবং চীনে যে এথনিক আর্মড অর্গানাইজেশনস রয়েছে তাদের কমন এনিমি বা কমন অপোনেন্ট হচ্ছে মিলিটারি হুন্তা। তো স্যার তারা কি আসলে একটা অ্যালায়েন্স তৈরি করে কি তারা মিলিটারি হুন্তার এগেনস্টে ফাইট করছে, বা অথবা এর আসলে এটা কতটুকু সম্ভব যে তারা একত্রিত হয়ে হুন্তার এগেনস্টে তারা কোনো একটা অ্যাকশন নিবে? চীন স্টেটের দক্ষিণে একটা শহর আছে, এটার নাম হলো পালেতুয়া। পালেতুয়া, ইয়েস, জি স্যার। এই পালেতুয়াতে বেস করে এই আরাকান আর্মি দক্ষিণে গিয়েছে, অর্থাৎ রাখাইন স্টেট বা আরাকান স্টেটে। তার মানে এই জায়গাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট শহর, যেটা কিন্তু চীনের ভিতরে পড়ে। এখন চীন মনে করছে যে এই এলাকাটা আমাদের হাত থেকে আরাকান আর্মি হয়তো নিয়ে নিতে পারে। আবার আরাকান আর্মি মনে করছে যে এই এলাকাটায় কিন্তু যখন এই রাখাইনদের আসে, রাখাইনদের অরিজিনাল অ্যাক্টিভিটি শুরুই হয় হলো এই শহর থেকে, পালেতুয়া থেকে। তাহলে তাদের মানে এই যে একটা স্ট্র্যাটেজিক টাউন, এই স্ট্র্যাটেজিক টাউনটা যদি যার কাছে নিয়ন্ত্রণ থাকবে, সেই আপনার ভারতের সঙ্গে চীন প্রদেশ এবং ইয়ের সঙ্গে, এটাকে বলা হয় রাখাইনের সঙ্গে যোগাযোগ রাখবে, এবং এটা সব দিক দিয়ে অত্যন্ত সমৃদ্ধশালী এলাকা। তো এখন আরাকান আর্মি যদি শক্তিশালী হয়ে যায় তাহলে তো ওটা দখল করে নিবে। অফকোর্স স্যার। পালেতুয়াতে তো এখনো খুব সম্ভবত আরাকান আর্মির এখনো আরাকান আর্মি ওখানে আছে। তাদের প্রশাসনিক এই যে কারণে মিসট্রাস্ট ডেভেলপ করে গেছে চীনের ওই যে সশস্ত্র বাহিনীগুলো আছে আর হলো এই আরাকানের সঙ্গে। তো ওরা যদিও বলতেছে না এটা এমন কিছু নয়, আমরা এখানে করছি, পরবর্তীকালে আমরা চলে যাব, এটা সেটা। বাট ইউ আন্ডারস্ট্যান্ড, একটা ওই লেভেলে যখন ওরা কেউ শক্তিশালী হয়ে যায় তখন তাদের চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যায়। যেরকম আরাকান আর্মি এখন পুরো রাখাইন স্টেটের অলমোস্ট 93-94% কাভার করেছে, এক্সেপ্টিং আকিয়াব এবং কিছু জায়গা ছাড়া এটার তাদের নাই, দখল নাই মায়ানমার আর্মি। তো এই কারণে খুব স্বাভাবিকভাবে আগে আরাকান আর্মির যে অবজেক্টিভ ছিল হয়তোবা যে নিজেদের স্বাধিকার বা নিজেদের অধিকারগুলোকে বেশি নেওয়া, এখন কোশ্চেন আসতেছে যে তারা কি এখন একটা নতুন স্টেট করার চিন্তা করতেছে নাকি। অফকোর্স স্যার, হ্যাঁ। আরেকটা জিনিস এদের ভিতরে প্রবলেম ডেভেলপ করতে হবেই, সেটা হলো এই আরাকান আর্মির ম্যাক্সিমাম হলো বুদ্ধিস্ট, আর চীনের ম্যাক্সিমাম হলো খ্রিস্টান। চীনে তো প্রায় স্যার 91% হচ্ছে খ্রিস্টান। 91 ছিল, এটা ছিল অনেক আগের, আই থিঙ্ক 82 না কত, এখন সম্ভবত এটা প্রায় কাছাকাছি হয়ে গেছে, 98, এটা কাছাকাছি চলে গেছে। তো এই সুতরাং এই একটা জায়গাতে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হবে, এবং আলটিমেটলি ইভেন আরাকান আর্মি বা আরাকানে অথবা রাখাইনে, যেটা বলছি, এই রাখাইনে কিন্তু আরাকান আর্মি ছাড়া অনেকগুলো বাহিনী ডেভেলপ করে গেছে। এবং রোহিঙ্গাদের ভিতরে কিছু আছে, আরাকানদের ভিতরেও, রাখাইনদের ভিতরেও কিছু অন্যান্য অর্গানাইজেশন আছে। প্রবলেমটা হলো যে যখন একটা এলাকায় দরিদ্রতা থাকে, যখন সরকারের ওখানে একটা হস্তক্ষেপ আগে থেকে থাকে, তখন কেউ সরকারকে সাহায্য করে, কেউ বিরোধী দলকে সাহায্য করে। সুতরাং রাখাইন এবং চীন দুটো প্রদেশেই কিন্তু এই রোহিঙ্গাদের ভিতর থেকে
রাখাইনদের ভিতর থেকে সরকারের কিন্তু সমর্থক কিছু সশস্ত্র বাহিনী কিন্তু ওখানে আছে সহায়ক। এই কারণেই যদিও আমরা বলছি যে এটা একটা স্থিতিশীলতা হতে পারে, সেই স্থিতিশীলতা কিন্তু রক্ষা করা খুব কঠিন হবে, যেহেতু একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব সবসময় বিরাজমান আছে। সো এই আভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্যই মূলত হচ্ছে কি তারা ইউনাইটেড হয়ে আর্মির অ্যাগেনস্টে করতে পারে, মানে কোনো অ্যাকশন নিতে পারছে না, কারণ তাদের মধ্যেই বা কিছু সাব গ্রুপস আছে যারা আর্মিকে সাপোর্ট করে আছে। এটার সাপোর্ট করলেও সে সাপোর্টের পরিমাণ কম বা সাহায্যটা অতটুকু পারে নাই বলেই তো এলাকাগুলো দখল করে নিয়েছে। কিন্তু যেহেতু নিজেদের ভিতরে এই আভ্যন্তরীণ সমঝোতাটা আস্তে আস্তে কমে যাবে, এটা আপনি সব জায়গায় দেখবেন যে একটা জায়গায় যখন বিদ্রোহ হয় বা কোনো দখল হয়, তখন অনেক সুবিধাবাদী দল চলে আসে এবং অন্তর্দ্বন্দ্বটা বিশেষ করে এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপরে মায়ানমার, এটা খুব বেশি। জি স্যার। সুতরাং সেখানে আলটিমেটলি কি হবে এটা বলা খুব মুশকিল। আচ্ছা স্যার। স্যার বাংলাদেশের প্রসঙ্গটা যেহেতু তুললেন, আমি যদি বলি স্যার, এই আপনার শিন স্টেট এবং রাখাইনের সাথে তো আমাদের পার্বত্য চট্টগ্রামের সীমানা আমরা শেয়ার করে থাকি। তো স্যার এই যে দুটা প্রদেশে যে ইনস্টেবিলিটি হচ্ছে বা তাদের মধ্যে যে একটা এথনিক আর্মড অর্গানাইজেশনের যে অ্যাক্টিভিটিটা হচ্ছে, সেটা থেকে কি আমাদের কোনো ন্যাশনাল সিকিউরিটি ইমপ্লিকেশনস হতে পারে, যে আমাদের কোনো অভ্যন্তরীণ ঝুঁকি আসতে পারে নাকি স্যার? এটা আসতে পারে না, অলরেডি আছে। ভার্চুয়ালি এই বিষয়টা আমাদের 1971 সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছে, তারপর থেকে এই ঝুঁকিটা শুরু হয়েছে। আমরা বিষয়গুলোকে কখনো অ্যাড্রেস করেছি, কখনো অ্যাড্রেস করি নাই। হাওয়ার বর্তমান যে পরিস্থিতির, সেটা হলো পার্বত্য চট্টগ্রামে 1997-এ শান্তি চুক্তির পরে আমরা ধরে নিয়েছিলাম যে এই এলাকার যারা অধিকার বঞ্চিত নৃতাত্ত্বিক ছোট ছোট দল আছে, প্রায় 13টা গ্রুপ আছে, তারা শান্তিপূর্ণভাবে বাংলাদেশের বাঙালি যেহেতু মেজরিটি, তাদের সঙ্গে সমঝোতা করে আমরা একটা সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ করব। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি, এই বিষয়টা শান্তি চুক্তির পরেও আমাদের এই বিষয়টা আমরা খুব বেশি অগ্রগতি করতে পারি নাই। বাংলাদেশ সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যে কিভাবে আমাদের ছোট ভাইদেরকে বুঝিয়ে সুঝিয়ে এবং উন্নয়নের আলোকে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে ইন্টিগ্রেট করতে। কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন, কিছুদিন পরপরই আমাদের পার্বত্য চট্টগ্রামে অশান্ত হয়ে যায়, এবং কিছুদিন আগেও আপনি দেখেছেন কুকি চীন আর্মি বান্দরবান এলাকায় একটা অনেক অশান্তিময় পরিবেশের সৃষ্টি করেছে। তারা তো নিজেদের একটা রাষ্ট্রের মতোই চায় স্যার, কয়েকটা এথনিক গ্রুপকে একত্রিত করে তারা নিজেদের মতো একটা আলাদা এলাকা চাচ্ছে। প্র্যাকটিক্যালি এখানে দুটো ভাগ আছে। একটা হলো চাকমা যারা আছে, তারা মনে করছে জুম চাষ যারা করে, যারা করে, তাদেরকে নিয়ে ভারতের কিছু অংশ, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, এগুলো মিলিয়ে জুম্মো ল্যান্ড করার পরিকল্পনা তাদের। ওই যে আমি বললাম ইথনিক অ্যাফিলিয়েশন যাদের সঙ্গে থাকে, বিকজ চাকমা আমাদের এখানে আছে, চাকমা ইন্ডিয়াতেও আছে। হ্যাঁ, 53 সালে অথবা 53 সালে সম্ভবত যেরকম হাইড্রোলিক প্রজেক্টটা হলো, তখন ওখানে কিন্তু প্রায় 1 লক্ষ মতন লোক মাইগ্রেট করে গেছে। এবং ইন্ডিয়াতে অরুণাচল প্রদেশে তারা এখন রিসেটল করেছে। এটা ভারত তাদেরকে ওখানে এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক কারণে ওখানে রিসেটল করেছে, এবং এদের কিন্তু এখন পর্যন্ত তারা ইন্ডিয়াতে কোনো সিটিজেন হিসেবে গৃহীত হয় নাই। স্যার তারা তো হচ্ছে ওই যে আমাদের যে কাপ্তাই ড্যামটা তখন ক্রিয়েট করা হচ্ছিল, তখনই তো প্রায় 1 লাখ ওখানে গিয়েছে, এবং প্রায় 20,000 চলে গিয়েছিল আপনার ইয়েতে, মায়ানমারে। এবং বেশ কিছু লোক ওখান থেকে রাঙামাটি থেকে সরে খাগড়াছড়ি এবং অন্যান্য অঞ্চলে চলে গিয়েছে, এবং এটা কিন্তু একটা প্রধান কারণ ছিল। তো হাওবার যেটা আমরা উই ক্যান রিভার্স দ্য হিস্ট্রি, এবং ওটার জন্য আমরা আজকে যে স্বাধীন বাংলাদেশের, এটা আমরা কেউই দায়ী না। তো হাওবার তো ওই দিক থেকে আমি বললাম জুম্মো ল্যান্ডের একটা প্রবলেম আছে, যেখানে আমাদের এই কার্যকলাপের সঙ্গে ভারত প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে
সহায়তা করেছে এবং এখনও তাদেরকে করে যাচ্ছে। অপরপক্ষে হলো আপনার হলো এই কুকি ল্যান্ড, অর্থাৎ এই যে চীন কুকি, এরা একটা গ্রেটার, এরাও আবার মায়ানমারের কিছু অংশ, ইন্ডিয়ার কিছু অংশ, বাংলাদেশের কিছু অংশ কুকি ল্যান্ড করতে চায়। আর যে চীন প্রদেশ যেটা আছে, চীন স্টেট যেটা আছে, ওরা আবার চায় যে গ্রেটার কুকি ল্যান্ড, ওরা আবার চায় গ্রেটার মিজোরাম। তো চীন প্রদেশ, চীন, তো এই যে মাইনরিটি বেসড অ্যাক্টিভিটিসগুলো যেটা হচ্ছে, এটার কারণ হলো যে ওই এলাকা ছিল সম্পূর্ণ দুর্গম এলাকা, কিন্তু যখন 1870 পরে যখন আপনার খ্রিশ্চান মিশনারিরা এসে ওই এলাকাকে আস্তে আস্তে ধর্মান্তরিত করলো, তখন কিন্তু তাদের ভিতরে একটা নিজস্ব জাতীয়তাবাদ ডেভেলপ করলো এবং দে ওয়ার এক্সপোজ টু এডুকেশন অ্যান্ড মনে করেন যে এই যে জ্ঞানের সঙ্গে তারা কানেক্টেড হলো, যেটা কিন্তু অন্যান্য অঞ্চল তখনও হয়ে দাঁড়ায় নাই। তখন এই যে একত্রিত থাকার জন্য, একত্রিত হওয়ার জন্য তারা চেষ্টা, যেটা 1947-এ ব্রিটিশরা যখন ভাগ করে দিয়ে গেল, তখন কিন্তু ওদেরকে ভারতের ভিতর দিয়ে গেল। সেজন্য ভারত সৃষ্টির পর থেকে 47 সাল থেকে এরা কিন্তু এই সশস্ত্র যুদ্ধ করে এসছে ভারতে। ঠিক তেমনি 48 সালে যখন মায়ানমার সৃষ্টি হলো, তখন এই ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো তাদের অধিকারকে নেওয়ার জন্য কিন্তু আবার যুদ্ধ করলো। তো সুতরাং এই থ্রেটটা সম্পূর্ণভাবে আছে। আপনি যে কথা বলছেন থ্রেট আছে কিনা, সম্পূর্ণভাবে আছে। এই একটা জায়গায় আমি একটু একটা জিনিস নিয়ে আসতে চাই, সেটা হলো যে এই এলাকার বিশেষ করে আরাকান মুসলমান, যাদেরকে আমরা বলছি হলো রোহিঙ্গা, এই রোহিঙ্গাদেরকে কিন্তু মায়ানমার তাদের সিটিজেন হিসেবে গ্রহণ করে না, এবং রিকগনাইজ করে না। স্বাধীনতার পর থেকে মায়ানমার চেষ্টা করেছে কিন্তু বিভিন্ন সত্তাকে, জাতিসত্তাকে একত্রিত করার জন্য, কিন্তু এই মায়ানমারের এই যে রাখাইনের যে যারা আছে রোহিঙ্গা আছে, রোহিঙ্গাদেরকে কেন যেন তারা এটা করতে চায় নাই। তারা মনে করেছে, বলেছে যে এটা অংশ, অধিকাংশ হলো বাঙালি মুসলমান। একটা জিনিস হিস্ট্রিক্যালি আপনাকে বুঝাতে হবে যে রাখাইন যে স্টেটটা আছে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আরাকান হিসেবে পরিচিত, এবং এই আরাকান ওয়াজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। বার্মিস রাজা এটা দখল করেছে, এবং ওই দখলের একটা এক্সটেনশন হিসেবে একসময় তারা ইভেন চিটাগংও তাদের অংশ ছিল। ইভেন ওখান থেকে তারা ত্রিপুরার দিকেও যুদ্ধ করে, ত্রিপুরা রাজার সঙ্গে যুদ্ধ করেছে। সো আমাদের যখন এই যুদ্ধটা হওয়ার পরে যখন ওরা দখল করেছে, তার আগে কিন্তু এটা বাংলার সালতানাতের কিন্তু একটা অংশ হিসেবে তারা ছিল, বা অবিচ্ছেদ্য অংশ না, বাট তাদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক ছিল। এই কারণে আপনি যাবেন মোগল সম্রাটের শাহজাহানের ছেলে শাহ সুজা, সে কিন্তু ওখানে আশ্রয় নিয়েছিল এবং ওখানে মারা গেছে। এই সময়তে কিন্তু সেই সময় বাংলা থেকে, এই এলাকা থেকে প্রচুর সৈনিক, শিল্পী, কবি, সাহিত্যিক, তারা কিন্তু ওই, যদিও তারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, যদিও তারা আরাকান সেপারেট রাজা ছিল, তারা কিন্তু ওখানে গিয়েছে। এই কারণে আমাদের সঙ্গে রোহিঙ্গা এবং আরাকানদের কিন্তু একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এটা আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে। ওকে স্যার, আমি যদি এখন এটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাই, এটা ইন্টারন্যাশনাল কনভারসেশনই ছিল, বাট এই মিয়ানমার দেশটাকে ঘিরে তো কত সুপার পাওয়ারের কত এজেন্ডা কাজ করছে। ইউএস এখানে হচ্ছে গিয়ে তাদের যে মিনারেল এক্সট্রাকশন আছে সেটা নিয়ে তার ইউএসের লবিস্টরা চাচ্ছে যে এখানে একটা পিস সেটেলমেন্ট করুক এথনিক আর্মড অর্গানাইজেশনগুলো এবং যে মিলিটারি হুন্তা আছে তাদের মধ্যে, যাতে করে মিনারেল এক্সট্রাকশন প্রসেসটা আরও ইজি হয়। চীন তার ইনফ্লুয়েন্স খাটাচ্ছে, তারপরে হচ্ছে ভারত তার ইনফ্লুয়েন্স খাটানোর চেষ্টা করছে স্টেবিলিটি আনতে, যেহেতু যে কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট আছে ইন দ্য পাইপলাইন। তো স্যার, এই যে জিওপলিটিক্যাল খেলাটা কাজ করছে এখানে, মিয়ানমার
পুরো সমগ্র দেশটাকে নিয়ে। সো এই ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স, এই ইন্টারন্যাশনাল প্লেয়ার্সগুলো চীন এবং রাখাইন প্রদেশ ইন পার্টিকুলার, এখানে তারা কি প্রভাব খাটানোর চেষ্টা করছে বা এখানে তাদের অ্যাক্টিভিটি কি কেমন? আপনি অলরেডি বলে দিয়েছেন যে কারা প্লেয়ার্স। এটার সঙ্গে আমি একটু যোগ করব যে প্লেয়ারদের সঙ্গে জাপানকে একটু যোগ। জাপান, কেন জাপান? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকা জাপান অধিকার করে নিয়েছে এবং আজকে যে সমস্যা, সে সময় জাপানি সরকারকে, জাপানি আর্মিকে এই মায়ানমারের অনেক এথনিক গ্রুপ সহায়তা করেছে। তো আজকে আমরা যদি সেই হিসেবে বাংলাদেশের কথা রাজাকার বলি, তো এরকম সাম সর্ট অফ রাজাকার। আবার ওদের ভিতরে পরবর্তীকালে ব্রিটিশদের পক্ষে অনেকে কাজ করেছে। সো এটা একটা, এই জন্য জাপানের যে বৈষয়িক পরিকল্পনা, সেখানে তারা অর্থনৈতিকভাবে মায়ানমারকে তাকে যথেষ্ট সহায়তা করে। এবং বুদ্ধিস্ট, যদি আমি রিলিজিয়াস পয়েন্ট থেকে আমি যদিও বুদ্ধিজমের এই প্রসার বা পরিধি এখন ওরকম নাই, তারপরও আর্থিকভাবে তারা কিন্তু জাপান এই বুদ্ধিজমের কে উৎসাহিত করে এবং সেখানে প্রচুর সাহায্য সহযোগিতা করে। নাও রাশিয়া ইজ অলসো ইম্পর্টেন্ট প্লেয়ার এখানে, কারণ একটা মেজর অস্ত্রশস্ত্র এবং ওদের যদি একটা আমি শুনেছি যে একটা গোপন পারমাণবিক পরিকল্পনা আছে তাদের, ওদের রিসার্চ চলছে। সেই পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা এবং মিসাইল টেকনোলজি ডেভেলপমেন্ট করার সঙ্গে রাশিয়া এবং নর্থ কোরিয়া এটার সঙ্গে ইনভলভ আছে, মিয়ানমারের সঙ্গে। তো এই দুটো, এবং মিয়ানমার ইজ এ ইন্টারেস্টিং কান্ট্রি। সে পাকিস্তানের সঙ্গেও কিন্তু তার অস্ত্র চুক্তি, প্রশিক্ষণ চুক্তি রয়েছে। একই সঙ্গে তারা ইন্ডিয়ার সঙ্গে তার যথেষ্ট অস্ত্র এবং অন্যান্য চুক্তি রয়েছে। 2022 সালে এবং 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বার্মা অ্যাক্ট মানে হলো, এখন পর্যন্ত হিস্টোরিক্যালি এটার নাম বার্মা। 1989 সালে এটার নাম পরিবর্তন করে ডাকা হয়েছে মায়ানমার। তো এখন পর্যন্ত কিন্তু ইউএস সরকার বার্মাকেই রেকগনাইজ করে মায়ানমার। সেজন্য বার্মা অ্যাক্ট 2022, বার্মা অ্যাক্ট 2023। বার্মা অ্যাক্ট 2022টার মাধ্যমে ওরা অ্যাক্ট করে নিয়েছে যে এখানে কিভাবে গণতন্ত্র পুনরায় সুপ্রতিষ্ঠিত হবে, মানবাধিকারগুলো কিভাবে সুপ্রতিষ্ঠিত করা যাবে না, ইত্যাদি। এবং একই সঙ্গে তারা বলেছে যে প্রয়োজন বোধে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যেটা আছে তাদেরকে এবং অন্যান্য ইথনিক গ্রুপকে নন লিথাল ওয়েপন ইকুইপমেন্ট সাপোর্ট দিবে, যেন তারা মায়ানমার মিলিটারিকে প্রেসারে রাখতে পারে, নেগোসিয়েশন করাইতে পারে, রিফর্ম করাইতে পারে। এটা একটা পরাশক্তি এবং একক শক্তি হিসেবে বিশ্বে বর্তমানে যে জিও পলিটিক্যাল সিনারিও আছে, বে অফ বেঙ্গল, প্যাসিফিকে যেটা চলছে, সেখানে মায়ানমার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউএসএ। সেই কারণে আপনার এই বার্মা অ্যাক্ট 22 এবং 23 করা হয়েছে। এবং মায়ানমার সরকার একটা খুব স্বাভাবিকভাবে তাদের ওপরে স্যাংশন অন্যান্য কিছু কারণে তারা কিন্তু এখন অত্যন্ত আমি বলবো সীমিত সুবিধার ভিতর রয়েছে এবং তারা চেষ্টা করছে কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা ডিপ্লোম্যাটিক রিলেশনসটাকে বাড়িয়ে, এনগেজমেন্টগুলো বাড়িয়ে এই জায়গাটা থেকে দূরে সরে এসে তারা যেন আবার নর্মালসি চলতে পারে। সে কারণে আপনি দেখবেন যে অলরেডি তারা ইলেকশনের কথা ঘোষণা করেছে এবং তারা চাচ্ছে যে নর্মালসি নিয়ে আসার জন্য। এবং লবিস্ট আমরা শুনছি যে তারা আমেরিকান গভর্নমেন্টের পলিসিটাকে চেঞ্জ করার জন্য লবিস্ট নিযুক্ত করেছে। এখন অন্যান্য ইন্ডিয়া ইজ ভেরি ওয়েল আন্ডারস্টুড। আমাদের লুক ইস্ট যে ওদের অ্যাপ্রোচ আছে, সেখানে লুক ইস্ট অ্যাপ্রোচে আপনাকে মায়ানমার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু দেম। আর 2 নম্বর হলো যে 7 সিস্টারকে যদি আপনার ঠিক মতো ম্যানেজ করতে হয়, তাহলে
কালাদাল মাল্টিনোডাল পয়েন্টের যে প্রজেক্টটা ওরা করেছে সে প্রজেক্টের তাতে কোনো বিকল্প নাই। কারণ বাংলাদেশের ভিতর দিয়ে বিভিন্ন কমিউনিকেশন ফ্যাসিলিটিস করিডোর দিয়ে তারা চেয়েছিল যে ভারতের 7 সিস্টারকে ইজি অ্যাক্সেস করার জন্য, যেটা এই মুহূর্তে স্থগিত রয়েছে। তো সুতরাং এই মায়ানমার এবং এই এলাকার স্ট্যাবিলিটি রক্ষার জন্য কিন্তু ইন্ডিয়ার ইন্টারেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার সঙ্গে একটু রিলেট করতে চাই, মণিপুর এবং মিজোরামে আপনার নিশ্চয়ই এথনিক আনরেস্টগুলো অনেক সময় চলে গেছে অনেক উপরে, এবং মণিপুরে অলরেডি আপনি এটাকে কেন্দ্রের শাসন এস্টাবলিশ করেছে। তার মানে হলো যেহেতু মণিপুর মিজোরাম এই এলাকার জাতিসত্তার সঙ্গে মায়ানমারের চীন প্রদেশ স্টেট এবং আপনার রাখাইন স্টেট এদের সংযোগ আছে, এটাকে যদি নিউট্রালাইজ রাখতে হয় তাহলে এই ডেভেলপমেন্ট কার্যক্রম দ্বারা ওই এলাকার উন্নতি করে আমি ইন্ডিয়া আপনাদের সাথে আছি সেটা তারা প্রমাণ করার চেষ্টা করবে। এবং আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে চীন প্রদেশের যে বর্তমান সশস্ত্র বাহিনীগুলো আছে তাদের সঙ্গে কিন্তু নেগোশিয়েট করে দিচ্ছে আভ্যন্তরীণ দ্বন্দ্বটা যেন না হয়, সেটা কিন্তু ভারত। তো এই জন্য তাদের একটা বড় হুন্তার সাথে হচ্ছে কি এথনিক আর্ম অর্গানাইজেশনগুলোর, এই যে মিলিটারি হুন্তার সাথে হচ্ছে কি এথনিক আর্ম অর্গানাইজেশনগুলোর যে আপনার ডায়ালগ ফ্যাসিলিটেট করছে, এটা কি ইন্ডিয়া? না, সেটা না। তারা ডায়ালগ করতেছে আভ্যন্তরীণ দ্বন্দ্ব যেটা চলতেছে সেটা যেন না করে, তারা যেন একত্রিত হয়ে যেন স্টেবল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার। চায়নারও তো হচ্ছে গিয়ে মূলত তাদের যে এখান থেকে তাদের যে এজেন্ডা আছে ওই যে চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর, যেখান থেকে হচ্ছে গিয়ে তারা হচ্ছে কুনমিং প্রভিন্স পর্যন্ত হচ্ছে গিয়ে গ্যাস এবং ওয়েল। জি স্যার। অ্যাকচুয়ালি চায়নার তো যদি চায়না মালাক্কার প্রণালীকে বাইপাস করতে চায়, অল্টারনেটিভ রুট বের করতে চায়, তাহলে মায়ানমারের মাধ্যমে করতে হবে। এবং মায়ানমার এক্ষেত্রে আমি মনে করি যে মায়ানমারের সঙ্গে চায়নার কিন্তু দে আর ট্রাস্টেড ফ্রেন্ড, স্ট্র্যাটেজিক পার্টনার। অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক সব দিক দিয়ে মায়ানমারকে চায়না সর্বাত্মক সহযোগিতা করে। এখন যেহেতু মায়ানমার হলো একটা বিচিত্র দেশ, এদের কালচার ডাইভার্সিটিভিটি এবং এথনিক কোলাবোরেশন, কনফ্রন্টেশন এমন ভিন্ন ধরনের যে এখানে যদি একটা সেন্ট্রাল কন্ট্রোল না থাকে এই দেশটা আবার ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে কিন্তু সাস্টেন করতে পারবে না, কারণ ল্যান্ডলক, পাহাড়। ইটস ভেরি ইন্টারেস্টিং। তো সেই কারণে একটা সেন্ট্রাল কন্ট্রোল থাকতেই হবে। হোয়াই মিলিটারি এত শক্তিশালী, মানুষের কাছে এত প্রিয় কেন? কারণটা হলো 1948 সালের আগেই এই মায়ানমার মিলিটারির সৃষ্টি, মায়ানমার ন্যাশনাল আর্মি। ওরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেজন্য ওই সেনাবাহিনী এবং তারা সবাই জানে যে এই সেনাবাহিনী যদি না থাকে তাহলে সেন্ট্রালি এই দেশটাকে বাঁচানো যাবে না, এরা বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং যে যতই বলুক না কেন, ওখানে সশস্ত্র বাহিনী যারা যতই আপনার নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব করুক না কেন, সেন্ট্রাল কন্ট্রোল হলেই শুধুমাত্র ডেভেলপমেন্ট করা সম্ভব। এবং যেটা মায়ানমার বর্তমান গভর্নমেন্ট এটা করার চেষ্টা করতেছে। অ্যান্ড অপরপক্ষে আমরা যাদের ইন্টারেস্ট আছে তারা এটা আনস্টেবল করার চেষ্টা করতেছে। সো দিস ইজ দ্য টাগ অফ ওয়ার বিটুইন দিস। ভেরি ইন্টারেস্টিং টেক স্যার, ভেরি ইন্টারেস্টিং। এবং এই যে চায়না হ্যাজ টু মানে এটার একটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ চায়না রাখতেই হবে, তাদের বিকল্প নাই। বিকজ এত বেশি ইনভেস্টমেন্ট করে ফেলেছে চায়না, এখন there is no way out। এবং যেহেতু আমরা এখন বিশ্ব রাজনীতিতে যদি দেখি যে দুটো শক্তিধর রাষ্ট্র চায়না, রাশিয়া, আমেরিকা, এখানে চায়নাকে সার্ভাইভ করতে হলে তার বিকল্প রুট, পানির রুট বের করতে হবে ভারত মহাসাগর এবং প্যাসিফিকে। তো ভারত মহাসাগরে বা বঙ্গোপসাগরে আসতে হলে এটাই একমাত্র উপায় মায়ানমার। সুতরাং তারা যে কোনো উপায়ে এটা তাদের ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ। সুতরাং মায়ানমারের সঙ্গে মানে চীনের কোনো বিকল্প নাই যে মায়ানমারকে তাদের নিয়ন্ত্রণের ভিতরে রাখা।
তো স্যার এখানে বাংলাদেশের জন্য ইমপ্লিকেশনস কি হতে পারে, যে এখানে যে স্যার এতগুলো দেশ তাদের ইনফ্লুয়েন্স হারানোর চেষ্টা করছে এবং দেশটাতে একটা ইনস্টেবল, আপনি নিজেই বললেন স্যার যে একটা ইনস্টেবিলিটি কাজ করছে, তো স্যার এটা সিকিউরিটি ইমপ্লিকেশনস তো আমরা আপনার ডিসকাস করলামই, বাট বাংলাদেশের জন্য অন্য কি ঝুঁকি হতে পারে, অথবা বাংলাদেশ কিভাবে ওই দেশে বা ওই প্রদেশগুলো ইন পার্টিকুলার চীন স্টেট এবং রাখাইন স্টেটে আপনার স্টেবিলিটি আনতে বাংলাদেশ কি ভূমিকা রাখতে পারে? বাংলাদেশ আমি মনে করি অত্যন্ত চমৎকারভাবে এখন পর্যন্ত মায়ানমারের সম্পর্কটাকে নিয়ন্ত্রণ করেছে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশী দুটো, ভারত এবং মায়ানমার। আমরা মনে করি ঐতিহাসিকভাবে মায়ানমারের সঙ্গে আমাদের একটা দীর্ঘকালীন ঐতিহাসিক যোগসূত্র ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে থাকতে হবে। সেই হিসাবে মায়ানমারের যে গতি প্রকৃতি, এই গতি প্রকৃতির সঙ্গে সঙ্গে আমাদেরকে নড়তে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এখন পর্যন্ত যেহেতু মায়ানমারের সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে অত্যন্ত সুদৃঢ় বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে হবে। আর স্যার এথনিক আর্মড অর্গানাইজেশনগুলো তাদের সাথেও কি, যেমন আরাকান আর্মি, তাদের সাথেও কি বাংলাদেশ কোনোভাবে ডিপ্লোম্যাটিক অর ট্র্যাক টু ডিপ্লোমেসি যেটাকে বলে, ওভাবে করেও কি আমরা কিছু করার চেষ্টা করবো? ট্র্যাক টু ডিপ্লোমেসি ইজ অলওয়েজ বিহাইন্ড দ্য স্ক্রিন। জি স্যার। সো বিহাইন্ড দ্য স্ক্রিনের জিনিসপত্রগুলো সামনে কখনো বলা যাবে না। আচ্ছা স্যার। সুতরাং আমাদের যারা রাজনীতিবিদ আছেন, যারা কূটনীতিবিদ আছেন, তাদেরকে খুব সতর্কতার সঙ্গে এই চিন্তাগুলোকে বলতে হবে। অবশ্যই স্যার। ইভেন একটা বেফাস শব্দ আমার মনে হয় সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। আমি মনে করি যে এখন পর্যন্ত এমন সিচুয়েশন হয় নাই যেখানে মায়ানমারের রাখাইন স্টেট একটা স্বাধীন দেশ হিসেবে সত্তা প্রকাশ পাবে। জি স্যার। এখন পর্যন্ত এরকম সিচুয়েশন হয় নাই, এবং আমি মনে করি না যে বিশ্ব রাজনীতির সঙ্গে যারা জড়িত এখানে আছেন তারা এখানে একটা স্বাধীন দেশ হিসেবে হোক, এটা কেউ চাইবে না। কেন চাইবে না? এই জন্য যে এতে এই স্বাধীন দেশের দিকে যেতে হলে যখনই যাবে, তখন মনে রাখবেন এটা হবে হলো বর্তমান বিশ্বের সেকেন্ড ফ্ল্যাশ পয়েন্ট। এখন যে পরিস্থিতি আছে, এটা সবচেয়ে বিশ্বের সবচেয়ে সংকটময় জায়গা হিসেবে এটা পরিচিত হবে। এবং বাংলাদেশ যদি সতর্কতার সঙ্গে রোহিঙ্গাদের ব্যাপারে সচেতনভাবে ইউএনের সহায়তা নিয়ে, মায়ানমার গভর্নমেন্টের সহায়তা নিয়ে, আরাকান আর্মির সহায়তা নিয়ে, এবং সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সহায়তা নিয়ে এদেরকে যদি রিপ্যাট্রিয়েট না করতে পারে, তাহলে বাংলাদেশের এই এলাকাটা, আমাদের পার্বত্য চট্টগ্রামের এলাকা, শিন, এগুলো সব ইনক্লুডিং চিটাগং, এগুলো নিয়ে বাংলাদেশের ক্ষেত্রে একটা নতুন সংঘাতপূর্ণ এলাকা হবে। এটাই পৃথিবীর সবচেয়ে ক্রিটিক্যাল একটা এলাকা হবে, এবং আমরা সেজন্য বাংলাদেশ হ্যাজ টু প্লে, শর্টকাট নাই কিন্তু, হ্যাজ টু প্লে এ ভেরি অনারেবল, সম্মানজনক ডিপ্লোম্যাটিক ম্যানুভার। আমি শব্দটা ব্যবহার করলাম, সম্মানজনক একটা কূটনৈতিক কার্যক্রম করতে হবে, নীতিমালা গ্রহণ করতে হবে, যেখানে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য সুনিশ্চিত করা যায়। আমাদের বন্ধু থাকবে, কিন্তু এই বন্ধুত্ব কোনো ক্রমে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতার বিনিময় হতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার। বিশেষ করে আপনি লাস্টে যেভাবে করে ডিসক্রাইব করলেন, ইট ওয়াজ ইম্যাকুলেট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য সময় বের করে আমাদের স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই ডিসকাশনে অংশগ্রহণ করার জন্য। আমরা এতক্ষণ শুনলাম যে মিয়ানমারের শিন এবং রাখাইন স্টেটে যে ইনস্টেবিলিটি কাজ করছে, সেটা বাংলাদেশের উপর কতটা প্রভাব রাখতে পারে এবং সেখানকার স্টেবিলিটি কতটা প্রয়োজন আমাদের জন্য। তো আশা করি আমরা সকলেই কিছু না কিছু শিখে যেতে পেরেছি এই ডিসকাশন থেকে, এবং আমরা চাবো আপনারা এখান থেকে শুধুমাত্র নলেজ অ্যাবজর্ব করবেন তা না, একই সাথে এই নলেজ আপনি পারিপার্শ্বিকে আপনার
আশেপাশের মানুষজনের সাথে শেয়ার করবেন এবং আপনার মনের ভাব সুষ্ঠুভাবে প্রকাশ করতে পারবেন। আমাদের এপিসোডগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। শো আপনাদের এবং আপনারা কী আলোচনা দেখতে চান সেটা কিন্তু আমরা শুনবো। আপনাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। আশা করি দেখা হচ্ছে আগামী এপিসোডে। ধন্যবাদ সবাইকে।